দেশ জুড়ে সহিংস তাণ্ডব চালাচ্ছে ছাত্র সংগঠনগুলো, বিশেষ করে শিবির, এনসিপি, ছাত্র শক্তি এবং ছাত্রদলের মধ্যকার রক্তক্ষয়ী সংঘর্ষে রক্তাক্ত কলেজ, রক্তাক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। খবরগুলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যুদ্ধাপরাধের মামলায় যাদের সাজা হয়েছে, রায় হয়েছে এবং রায় কার্যকর হয়েছে, সেই যুদ্ধাপরাধের রাজাকারদের যে ছবি ব্যানার টানিয়ে প্রদর্শনীর আয়োজন করেছিল শিবির। সেই ব্যানার টানানোকে কেন্দ্র করে এবং অডিটোরিয়ামে যেই প্রদর্শনী ছিল, সভা ছিল, সেখানে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি থেকে কথা কাটাকাটি, এই অবস্থায় একদম রক্তক্ষয়ী সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যুদ্ধক্ষেত্রে রূপ নিয়েছে। দুই পক্ষে ধাওয়া পাল্টা দেওয়ার পর ছাত্রদলকে পিটিয়ে বের করে দিয়েছে ছাত্র শিবির, আলহামদুলিল্লাহ। এরপরে আসে সেই ঘটনার রেশ যেতে না যেতেই সারা দেশে ছাত্র শিবির এবং ছাত্র দলের যেই সংঘর্ষ বেড়ে চলেছে, উত্তেজনা দিনভর, সেখান থেকে কি পরিষ্কার, ঢাকা কলেজ থেকে শিবিরের এজিএস শিবিরের সভাপতিকে মেরে একদম মানে হাড় গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে ছাত্রদল, এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গায় শিবির কর্মীদের উপর যে হামলা শুরু করেছে ছাত্রদল। সার্জিও কোর বাংলাদেশ সফর করে চলে যাওয়ার পরই কি দেশে এই মানে জামাত ইসলামী সহ বিরোধী দল এই বিভাগে পড়েছে নাকি তারা একদম মানে উৎকণ্ঠা উদ্বেগের সহিত তাদের জন্য সম্ভবত কোনো খারাপ খবর দিয়ে গেছে মার্কিন এই কূটনৈতিক। যুবদলের নয়ন সেখানে উপস্থিত ছিল, ঢাকা আলিয়া মাদ্রাসায় কেন্দ্র করে ওখানে যে সহিংস ঘটনা হয় সেখানে কিন্তু নয়ন ছিল, এবং সেখানে দেখলাম যে শিবিরের এক নেতাকে পুলিশ যখন মানে পুলিশ হেফাজতে থাকার পরেও সেখান থেকে নিয়ে ছাত্রদল তারে পিটাচ্ছে। ছাত্রদলের হঠাৎ কেন এই অধঃপতন? মানে শিবির মেরে ছাত্রদল হাত নোংরা করছে কেন? তাদের তো যুদ্ধ করার কথা, নিজেদের যোগ্যতা, শক্তি, সামর্থ্য প্রমাণ করার কথা ছাত্রলীগের সাথে ফাইট করে। কেননা তাদের জন্য সবচেয়ে বেটার, ভালো, শক্ত প্রতিপক্ষ হচ্ছে ছাত্রলীগ। যে ছাত্রলীগ বিগত ১৬ বছরে তাদেরকে ক্যাম্পাসে ঢুকতে দেয়নি, ক্যাম্পাসে কোনো প্রকার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে দেয়নি। যদিও ছাত্রদল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে না পারলেও লোকজন জানতো ওই ছেলেটা ছাত্রদল করে। ছাত্রদলের নাসিরকে লোকজন চেনে, আবিদকে চেনে, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি শিবিরের কাউকে কেউ চিনত না। ৫ই আগস্ট সরকার পতনের পরপরই জনসমক্ষে আত্মপ্রকাশ করলেন, গুপ্ত থেকে সুপ্ত হলেন সেই শিবিরের সাদিক কায়েম। তো সাদিক কায়েম আজকে যে মার খাওয়ার পর, গোহারা হারার পর, বিভিন্ন ক্যাম্পাস থেকে জেটিয়ে দৌড়ে তাদের সমর্থকরা পালিয়ে যাওয়ার পর সুন্দর একটি কথা বলেছেন যে ইতিহাস কাউকে ছাড় দেয় না। ইতিহাস আসলেই কাউকে ছাড় দেয় না। যেই ইতিহাস ৭১ থেকে এখনো পর্যন্ত যে ইতিহাসের দাগ তাদের যে গায়ে লেগে গেছে, সেখান থেকে আসলে শিবির কখনো বেরোতে পারবে না, এবং এই দাগ ইতিহাসের এই যাত্রাপথে তাদের গায়ে যে কালিমা লেগে গেছে সেটা তারা কখনোই মুছতে পারবে না। এই সময়টা এসে তারেক রহমান এবং বিএনপি এদেরকে সম্ভবত আর কোনো সুযোগ দিচ্ছে, এবং এনসিপি কথায় কথায় তারেক রহমানকে যেরকম অশ্রাব্য নোংরা গালিগালাজ করছে, তো তারেক রহমান সম্ভবত বুঝতে পেরেছে এই প্রতিপক্ষের চাইতে তাদের জন্য আওয়ামী লীগ, ছাত্রলীগ ভালো প্রতিপক্ষ। কেননা যুদ্ধ হয় সমানে সমানে, সমান যোগ্যতায়, সমান ক্ষমতায়, এবং বাংলাদেশের যে মেইন স্ট্রিমিং দুটি দল আওয়ামী লীগ এবং বিএনপি, আপনি বিশ্বকাপ ফুটবলে যেরকম ব্রাজিল আর্জেন্টিনার খেলাটাই মানে সুপার ক্লাসিকো, তেমনি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ বনাম বিএনপি হচ্ছে সুপার ক্লাসিক দুটি দল। আপনি বিশ্বকাপে নিশ্চয়ই উগান্ডাকে এবং ইথিওপিয়াকে ফাইনালে অবশ্যই দেখতে চান না। তো আপনি যদি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপি যখন ফাইট করে, সেটা নিশ্চয়ই দর্শনীয়, আকর্ষণীয় সকল দর্শকের কাছে, ইনক্লুডিং মি, আমার কাছেও। তো যাই হোক, দেশ জুড়ে শিবিরের এই মার খাওয়ার দৃশ্য দেখে কে কি ভাবছেন, এবং তাদের যে সারা দেশ জুড়ে যে ভাদ্র মাস চলছে, ভাদ্র মাসের শেষটা কি তাহলে শুরু হতে চলেছে নাকি, সেটা সময় বলে দেবে। ভালো